রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়, অর্থনীতি শুধু সংখ্যার মেলা নয়, সমাজনীতি কেবল তথ্যের জাল নয়, আর দুর্নীতি শুধু শিরোনামে আটকে থাকা কোনো গল্প নয়। যে কথাগুলো আমরা প্রতিদিন শুনি কিন্তু সহজভাবে বুঝতে পারি না, যে সিদ্ধান্তগুলো আমাদের জীবন বদলে দেয় কিন্তু সহজ করে কেউ বলে না। এখানে আমরা চেষ্টা করব জটিল কথাকে সহজ ভাষায় ব্যাখ্যা করতে, অস্পষ্ট বিষয়কে স্পষ্ট করে তুলে ধরতে। এখানে কথা হবে সহজে, প্রশ্ন হবে সোজাসাপটা, যেন আপনি সহজে বুঝতে পারেন, ভাবতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আমন্ত্রণ কঠিন কথা সহজে অনুষ্ঠানে, সাথে আছি আমি পারভেজ রেজা। রাজধানী সহ সারা দেশে বেপরোয়া কিশোর গ্যাং, ছিনতাই থেকে শুরু করে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও খুন সহ নানা অপরাধের সাথে জড়িত এই কিশোর গ্যাং। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী কিশোর গ্যাংগুলো স্থানীয় বড় ভাই বা প্রভাবশালীদের নিয়ন্ত্রণে থাকে, যারা মাদক, চাঁদাবাজি ও দখলবাজিতে তাদের ব্যবহার করে। এদিকে পুলিশের আরও একটি হিসেব বলছে রাজধানীতে অন্তত 118টি কিশোর গ্যাং সক্রিয়। এর মধ্যে সবচেয়ে বেশি মোহাম্মদপুর ও মিরপুরে, যেখানে কিশোর গ্যাংদের বেপরোয়া কর্মকাণ্ড সামাল দিতে হিমশিম খাচ্ছে প্রশাসন। তবে এই গ্যাং কালচার কোথা থেকে আসলো? এসব অপরাধী চক্রের উৎপত্তি কিভাবে? থামানো যাবে কি কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য? এ নিয়ে আজকের কঠিন কথা সহজের আলোচনা। আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, আছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক মোহাম্মদ আশরাফুল হুদা, আছেন মজার স্কুলের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আরিয়ান আরিফ। আপনাদের তিনজনকেই আমরা স্বাগত জানাচ্ছি এই কঠিন কথা সহজে অনুষ্ঠানে। আমি প্রথমেই আজিজুল বারী হেলাল আপনার কাছে যেতে যাচ্ছি, কারণ এই যে কথাগুলো বললাম আমরা ইন্ট্রোডাকশনে, যে পুরো জায়গা যদি হিসাব মিলাই, আমরা প্রতি শনিবার দিন একটি সারা দিনব্যাপী একটি এজেন্ডা বুলেটিন করি। আমরা নাম দিয়েছি শনিবারের জানালা, যেখানে একেবারে সমাজের প্রান্তিক যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করি। আজকে আমাদের 7-8টি রিপোর্ট প্রচার হয়েছে সারা দেশের চিত্র, এবং সেই দেশের চিত্রে একটি কথাই উঠে এসেছে যে কিশোর গ্যাংয়ের যে দৌরাত্ম্য, এটি নতুন করে শুরু হয়েছে সেটি বলা যাবে না, কিন্তু এই যে দৌরাত্ম্যটি এটি কোনোভাবে কমছে না, বাড়ছে এবং দিন দিন বাড়ছে। এবং সেখানে কোনো না কোনোভাবে দিন শেষে একটি কথাই চলে আসে যে রাজনৈতিক কোনো না কোনো পৃষ্ঠপোষকতা তাদের সাথে থাকে, এবং প্রত্যেকটি রিপোর্টেই এই কথাগুলো আছে যে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছাড়া এই গ্যাং কালচার বা এই গ্যাং দৌরাত্ম্যটা আসলে সে ওইভাবে মাথাচাড়া দিয়ে ওঠার কথা না। আপনি কি এটার সাথে একমত? না, এটার সাথে আমি একমত না, কারণ আপনারা ওইখানে যেটা লিখছেন যে কিশোর গ্যাং যে অপরাধ, যে জুভেনাইল ডিলিনকুয়েন্সি, এই অপরাধের উৎপত্তি এবং ইতিহাস নিয়েও আপনি আপনাদের হেডলাইনে যা লিখছেন, আর আমার কাছে জিজ্ঞাসা করছেন যে এইটা রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় কি হচ্ছে কিনা। পৃথিবীর সৃষ্টি শুরু হয়েছে অপরাধ দিয়ে, তার মানে কি অপরাধকে আমি জাস্টিফাই করছি না। এখন এই অপরাধ শুরু হয় কিভাবে? এখন যদি আপনি বয়স্কদেরটা বাদ দিয়ে আমি কিশোরদের নিয়ে আসি, জুভেনাইল ডিলিনকুয়েন্সি, যে কিশোরদের দিয়ে বলি, যে দেখেন বিভিন্ন সমাজবিজ্ঞানীর মতে যে যখন আপনার পৃথিবীতে বিশেষ করে শিল্প বিপ্লবের পর মানে নগরায়ন যখন শুরু হলো, তখনই কিন্তু দারিদ্রতার একটা উৎপত্তি হলো। এই নগরায়ন এবং দারিদ্রতার প্রভাব পড়ে পরিবারের উপর। তারপরে এই পারিবারিক এবং একজন ব্যক্তির শিক্ষা বলতে আমি বলতেছি মোরাল এডুকেশন, যে এডুকেশনটাকে আমি বলি রিলিজিয়ান বেসড এডুকেশন। আমাদের সায়েন্স, আর্টস, কমার্স এগুলো তো পড়তেই হবে, টেকনিক্যাল বা মানবিক যে বিষয়গুলো,
কিন্তু এই এডুকেশন বলতে মোরাল এডুকেশন বা রিলিজন বেসড যে এডুকেশনটা বলছি, প্রত্যেকটা ধর্মের মানুষ তার যদি ধর্মটা ঠিক মতো পড়তো। আরেকটা হচ্ছে যে আপনার ক্লোজ অ্যাসোসিয়েটস, দ্যাট মিনস এটাকে বলা হয় পিয়ার প্রেশার, মানে সমবয়সী বন্ধুরা একে অপরকে প্রভাবিত করে। আর একটা হচ্ছে সামাজিক পরিবেশ, যদি সামাজিক পরিবেশ যদি আপনার অন্যায় অসত্যে ভরা থাকে। আমি আমার ধারণা মতে কোনো সমাজ বিজ্ঞানী পলিটিক্যাল কোনো কন্ডিশনের কারণে এই কিশোর অপরাধ বেড়ে যায়, আমার চোখে পড়ে না, হয়তো কেউ আমি তো সব দেখিনি, তবে আমার ধারণা যে কিশোর অপরাধের যে কারণটা আমি যেটা বললাম, যে পৃথিবীতে নগরায়ন বাড়ার সাথে সাথে মানুষের দারিদ্রতা বাড়ে। এই দারিদ্রতার ফলে আমি যেটা বললাম যে পরিবারে আপনার অসততা, পারিবারিক এডুকেশন যদি না থাকে, আপনার নিজে যদি আপনার মধ্যে আত্মসচেতনতা তৈরি করতে পারেন শিক্ষার মাধ্যমে, নৈতিক শিক্ষার মাধ্যমে। কারণ পৃথিবীর প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। অ্যারিস্টটল বলেছেন না, ম্যান ইজ সোশ্যাল বিং, কারণ মানুষ সামাজিক জীব, কারণ এই জন্য সমাজের প্রতি তার দায়বদ্ধতা আছে, এই জন্য সে সামাজিক জীব। এখন প্রত্যেকটা মানুষের যে অধীনস্থ যে লোকগুলো থাকে, তাদের প্রতিও তার একটা দায়িত্ব থাকে। আপনাদের এই চ্যানেল 1-এর যিনি হেড থাকবেন, আপনারা তার অধীনে চাকরি করেন, আপনাদের প্রতি তার একটা দায়িত্ববোধ থাকবে। অর্থাৎ পরিবারের প্রধান, তার একটা দায়িত্ববোধ থাকবে অধীনস্থদের প্রতি। এরপরে আপনি যে অ্যাসোসিয়েশনে মিশছেন সমাজে, সেইখানে সেই অ্যাসোসিয়েটস আপনাকে খারাপ দিকেও নিতে পারে, ভালো দিকে নিতে পারে। আপনি যে সঙ্গী সাথীদের মিশছেন, আপনি সিগারেট খান না অল্প বয়সে, কিন্তু অন্য আরেকজন সে সিগারেট খেতে অভ্যস্ত, ভালো লাগে তার খেতে, সে আপনাকে প্রভাবিত করলো। আপনি যেটি বলছেন এইগুলো আপনার না, আমি যেটা আপনি যেটা পলিটিক্যাল পার্টিস গুলো, ব্যক্তিগত, হ্যাঁ, এখন পলিটিক্যাল পার্টিস গুলোকে জুভেনাইল ক্রাইম যেটা, কিন্তু আমি যেটা বলছি সেটা হলো গ্যাং কালচার, যেটা পাড়ায় মহল্লায় একটা গ্যাং তৈরি হচ্ছে বিচিত্র সব নামে, এবং দিন শেষে আমাদের প্রত্যেকটা রিপোর্টেই তুলে এসেছে যে কোনো না কোনোভাবে বড় ভাই আছে তাদের একজন, কোনো না কোনোভাবে তাদের একটা পৃষ্ঠপোষক আছে, এবং এই গ্যাং কালচারটিতে কোনো না কোনোভাবে সেখানে দিন শেষে একটি সূত্র গিয়ে মেলে যে রাজনৈতিক নেতারা, সেটা যে কোনো দলেরই হতে পারে, রাজনৈতিক নেতারা তাদেরকে কোনো না কোনোভাবে এক মদত দেয়, এবং সেইটাই তাদের পৃষ্ঠপোষকতায় তারা বড় হয়ে ওঠে, এবং একসময় তারা আরো বড় অপরাধী হয় বা তারা ব্যবহৃত হয় রাজনৈতিক বিভিন্ন প্রোগ্রামে। এই যে বিগ ব্রাদার যে থিওরিটা দিলেন, যে বড় ভাই, এই ঘুরে ফিরে দেখা যাচ্ছে এটা পলিটিক্যাল একটা প্যাটার্নাইজেশন পাচ্ছে। এই যে থিওরি, এই থিওরিটা আমি বিশ্বাসী না, আপনি হয়তো বিশ্বাসী। আমার যুক্তি হলো এখানে যে বড় ভাই কালচারটা, হ্যাঁ, বড় ভাই কালচারটাকে যখন আপনি বলছেন যে বড় ভাইকে গাইড করছে, কিন্তু তার প্রিভিয়াস কন্ডিশনটা কি? এটা লোক কেন বড় ভাই, মানে বড় ভাইটাও তো গ্যাংয়ের থেকে হয়ে আসছে। সেখানে পলিটিক্যাল পার্টিসগুলো, রাজনৈতিক নেতৃবৃন্দের আপনি যখন ইম্পোজ করছেন যে এরাই এই জন্য দায়ী শেষ বিচারে, এটা বলতে পারেন এই কারণে যে শেষ পর্যন্ত ক্ষমতা রাজনীতিবিদদের, মানে দায়িত্বটা রাজনীতিবিদদের কাছে এসে পড়ে। এই জন্য আমি ঠিক, কিন্তু আপনি রাজনীতিবিদদের যদি দায়ী করেন, তা উৎপত্তির কারণ যেগুলো রাজনীতিবিদরা বলছে সেইটাকে তো আপনাকে অ্যাড্রেস করতে হবে। যে আপনি আপনার এই যে ফ্যামিলিতে এডুকেশন দিবেন না, আপনি মোরাল এডুকেশন দিবেন না, আপনি তার কম্পেনিয়নটা কে আপনি মোরালি মোটিভেটেড করবেন না, আপনি সামাজিক পরিবেশটাকে নষ্ট হচ্ছে তার প্রতি যদি আমাদের মানে দায়িত্বশীল ব্যক্তি যারা, সেই দায়িত্বশীল ব্যক্তি বলতে রাজনীতিবিদ, আপনার সরকারের বিভিন্ন যন্ত্র যেমন ল এনফোর্সিং এজেন্সিস, আরও যেসব এইগুলো বিষয় এসে পড়ে, যেগুলোকে তাকে, তার মানে আপনি শাস্তির কথা বলছেন, তাই না? শাস্তির আগের সমস্যাটা কি? যে আমরা ব্যক্তিগত ক্ষেত্রে আমরা কি সেই শিক্ষাটা, রাজনীতিবিদরা, এই সরকাররা, আমরা যে এডুকেশনটা দিচ্ছি, যে পরিবেশটা দিচ্ছি, এইটা আমাকে সুনিশ্চিত করতে হবে। সুতরাং কি পারছি সেইটা আপনি
সেটা আমাদের আমি কোনো বিশেষ দল আমি বলছি বা আমাদের সরকার দেশে কথা আমি বলছি না, as বলছি a whole বাংলাদেশের বাংলাদেশ যে পরিবেশটা বাংলাদেশের চলছে। পরিবেশে যেটা বলছি, আমাদের এই দেশের এইটা একটা মারাত্মক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে, এটা আমি স্বীকার করি। কিন্তু এই ব্যাধিতে আক্রান্ত একমাত্র দেশ বাংলাদেশ না, তাই না? কিন্তু এইটাকে আপনার সেটা অবশ্যই দমন না, করবার আমরা জন্য আমি যেটা বলছি এটি সেটা আপনি যুগে একজনকে আছে। বললেন। বাংলাদেশের মতো অনেক অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলোর প্রায় সব জায়গায় এই সমস্যা এখন আক্রান্ত। এই লাতিন আমেরিকায় এটা আমরা আরো কালচারকে বেশি দেখি। বন্ধ করতে গেলে আপনাকে অবশ্যই মোরাল এডুকেশন, আপনার যে পিয়ার প্রেশার যেটা বললাম এইটা, তারপরে আপনার এই যে As well as বিচারহীনতার political একটা সংস্কৃতি আবার আমি দেখলাম। এই বিচারহীন যা একটা অপরাধ হলো, সেটা কোনো বিচার হলো না। এইভাবে যদি বিচারহীনতার সংস্কৃতি, এখন এইসব কারণ বললে আলটিমেটলি দোষটা এসে পড়ে দায়িত্বশীল ব্যক্তি। দায়িত্বশীল ব্যক্তি বলতে সরকার, রাজনৈতিক দল, রাজনৈতিক সরকারের মেশিনারিজ, ল এনফোর্সিং এজেন্সিস, আরও আমাদের যারা রিলিজিয়াস লিডার তারাও দায়িত্বশীল ব্যক্তি, যারা পলিটিক্যাল ফিগার তারাও, সমাজের যারা বিখ্যাত ব্যক্তি তারাও দায়িত্বশীল ব্যক্তি। তো একটা সেক্টরকে যখন বলবেন তখন এর সমাধান কিন্তু হবে না। আচ্ছা, সবাই মিলে আমরা এই দায় নিতে হবে, সমাজকে এই দায় নিতে হবে। আমি যদি সাবেক আইজিপি আশরাফুল হুদা আপনার কাছ থেকে জানতে চাই যে আপনার দীর্ঘ ক্যারিয়ারে আপনি এ ধরনের এই সমস্যাটি নতুন কোনো সমস্যা না, এটি যেমন সত্য, আবার এই সমস্যাটার যে কখনো সমাধানের জন্য অ্যাড্রেস করা হয়েছে যথাযথভাবে সেটিও বোধহয় বলা যাবে না। আপনার মতামতটা কি আসলে, যে এটি বন্ধ করা বা এই যে শুধু কি শিক্ষার জন্য এটা হচ্ছে, নাকি আমাদের সামগ্রিকভাবে সামাজিক, রাষ্ট্রীয় এবং পলিটিক্যাল কালচারটাই আসলে ওইভাবে গড়ে উঠছে না যে আমরা একটা কিশোরদের এই গ্যাং কালচারটা আমরা বন্ধ করতে পারছি না? বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সাংসদ মহোদয়কে, ধন্যবাদ আমার ওপর সহ আলোচক এবং সুদীবৃন্দ যারা দেখছেন। আসসালামু আলাইকুম। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আলোচনার আয়োজন করেছে চ্যানেল ওয়ান, সেই জন্য আমি তাদেরকে প্রথমে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। একটা বিষয় যেটা আমি লক্ষ্য করেছি এবং আমার অভিজ্ঞতা থেকেই বলতে পারি, এটা সবাই আমার সঙ্গে একমত হবেন, যে আমি মনে করি কোনো সমাজ, কোনো জাতি তথা কোনো জনপদ যখন মূল্যবোধের চরম অবক্ষয়ে জর্জরিত হয়, তখন সৃষ্টি হয় এরকম গ্যাং কালচার মতো সংগঠন করার। এই কোমলমতি শিশুরা যাদেরকে আমরা বড় করে, যারা দেশের দায়িত্বভার আগামীতে গ্রহণ করবেন, তারা যদি গ্যাং কালচার দিয়ে তাদের জীবন শুরু হয়, তাহলে আগামীতে তারা কী করবে? সমস্যাটা আসছে কোথার থেকে আমি বলি। আজ থেকে ধরেন বেশি না, এই গত 40-50 বছর আগেও, 50 বছর আগে এই ঢাকা শহরেই, বিশেষ করে পুরন টাউনে, ছোটো মোটো অপরাধের বিচার কিন্তু এই এলাকার মাতব্বর যারা ছিলেন, পঞ্চায়েতরা করতেন। পঞ্চায়েতরা, এখনও পঞ্চায়েত কিন্তু চকবাজার এলাকায় কিছু কিছু আছে, কিন্তু দে আর নট ভেরি এফেক্টিভ, আমি জানি। হ্যাঁ, ওটা সক্রিয় নাই এখন। আছে, সক্রিয় না, নামে আছে, কেউ শোনাও না। কিন্তু একটা সময় ছিল যখন তারা এলাকার ছোটো মোটো বিচার, এগুলো পুলিশের কাছে যেতে হতো না, তারাই সব ঠিকঠাক করে দেন। এখন একটা সময় আসছে যে ওই লোকেরা, তারা আরেকজনের ছেলের বিচার করা তো দূরের কথা, নিজের ছেলের বিচার করার জন্য তারা পুলিশের হেল্প চায়। জিনিসটা এই পর্যায়ে চলে গেছে। আগে করতো কি, ওদেরকে সমাজ তাদেরকে বয়কট করতো, তাদের সঙ্গে মিশতো না, তারা গেলে তো দিকে তাকাতেও না কেউ। আর এখন করে কি, ওই সমস্ত লোক গেলে তাদেরকে সালাম করে, কারণ তার ছেলে ওই গ্যাংয়ের একজন মেম্বার, এই হলো তার কোয়ালিফিকেশন, যে এ তার বাবা, কাজে তাকে সমীহ করে চলতে হবে। এই যে আমাদের ভিতরে পরিবর্তন, আমি এটাকেই বলছি যে মূল্যবোধের অবক্ষয়, এই অবক্ষয়ের কারণেই কিন্তু এই সমস্ত ঘটনাগুলি সৃষ্টি হয়েছে। তো আমরা আবার সেই পুরোনো যুগে ফিরে যেতে চাচ্ছি না, কিন্তু সমাজের যে দায়িত্ববোধ ছিল, সেই দায়িত্ববোধ তারা উজ্জীবিত আবার হোক, নাম্বার ওয়ান। দ্বিতীয়ত হলো, আমরাও যাতে আমাদের বয়োজ্যেষ্ঠকে এবং যাদেরকে যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে যাতে শ্রদ্ধা করতে শিখি, এই কালচার আমাদের ভেতর তৈরি করতে হবে। বিভিন্ন সময় বিচ্ছিন্নভাবে এই গ্যাং কালচারটা থাকলেও এটা এমনভাবে, আমি কিন্তু আপনি বলছেন যে আপনার দীর্ঘ চাকরি জীবনের অভিজ্ঞতায়, তো তাহলে আমাকে 30-40 বছর আগে চলে যেতে হয়, কিন্তু আমি তখন কিন্তু এই সমস্ত দেখিনি। এই গ্যাং কালচারে সিআরপিসির দায় কিন্তু এই জিনিস,
এগুলো তো সব নতুন সৃষ্টি হয়েছে। তো সিআরপিসি তো আপনি তৈরি হয়েছে ব্রিটিশ আমলে, Right. কাজেই সেই সময়ের প্রেক্ষিতে আর এখন তো মেলালে চলবে না। আমাদের না কিন্তু আপনার চাকরি জীবনের শুরু থেকে গ্যাং কালচার ছিল না? মোহাম্মদপুরের ইতিহাস তো আমরা জানি, অন্ততপক্ষে বাংলাদেশের এই একটি জায়গা। আমার ঠিক এই গ্যাং কালচার নামে এগুলো পরিচিত ছিল না, তবে ইদানিং যে বেশি হয়েছে এটা স্বীকার করতে হবে। একটা বিষয় আমি এখানে না বলে পারছি না, মাননীয় সংসদ সদস্য মহোদয় আছেন, এ ব্যাপারে একটু হিসাব করে কথা বলতে হবে। আপনি কিন্তু একটা কথা তুলেছেন যে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা বলেছেন না তাদের, পৃষ্ঠপোষকতাই বলে কোনো না কোনোভাবে রাজনৈতিক ছত্রছায়া বলতে পারেন আপনি। মাননীয় সাংসদ একটা কথা ঠিকই বলেছেন যে যা কিছুই হোক, ভালো হোক আর খারাপ হোক, সব কিন্তু এসে পরে শেষ পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত যারা আছে তাদের উপরেই, রাজনীতির উপরে। রাইট। একটা ভালো কিছু যদি হয় তাহলে যেরকম সরকার প্রশংসা পাবে, খারাপ কিছু হলে সরকারকেই লোকে বলবে, কাজে এটা কিন্তু কিছু মনে করার নাই। তবে একটা জিনিস আমার চাকরি জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, এই শিশুগুলি কিন্তু শুরু হয়েছে এই সমস্ত দুষ্টামি তাদের এই রাজনীতিবিদদের পিছনে থেকে থেকে। যেমন যখন হরতাল হইতো, যখন কোনো আন্দোলন হবে কিছু, এই শিশুদেরকে রাজনীতিবিদরা এদেরকে হায়ার করে, ওদের হাতে ইট দিয়ে দেয়, পাথর দিয়ে দেয়, পুলিশ কিছু বলতে পারে না, ছোট বাচ্চা এগুলি ওগুলোকে লাগায় আপনার ওই বিরোধী দলের দিকে ঢিল মারার জন্য, ইট মারার জন্য। এদের ট্রেনিং কিন্তু তখন থেকে হচ্ছে। এই গুলিস্তানে আমি ডিসি থাকতে আজ থেকে প্রায় 36 বছর আগে, আমার দিনের পর দিন ওই গুলিস্তানের চত্বরে কেটেছে সময় এই মিছিল আর প্রসেশন এগুলি ঠেকাতে চাই। এই সব বাচ্চাদেরকে কন্ট্রোল করা যায় না, বড়দেরকে তো অ্যারেস্ট করা যায়, ধরা যায়, মারপিটও করা যায়, কিন্তু এদেরকে কিছু করা যায় না। তো আমি বলবো যে আনফর্চুনেটলি রাজনীতিবিদরা ওই দিক থেকে এদেরকে পৃষ্ঠপোষকতা করেছে। আমি বলবো যে তাদেরকে কিন্তু তারা ব্যবহার করেছে ওই ছোটোবেলা থেকেই। এই হতে হতে এই যখন বড় হয়ে উঠেছে তখন আস্তে আস্তে হয়তো তারা বড় ক্রাইম করতে শুরু করেছে, কিন্তু তার সৃষ্টিটাও হতে। এখন কথা হলো এটা আপনি এখনো কি দেখলে মনে করবেন না যে পলিটিক্যাল দলগুলোর মিছিলগুলো যখন হয়, বড় সমাবেশ হয়, সেই সমাবেশের অগ্রভাগে বা ইসে কারা থাকে, কিন্তু তাদের এভারেজ এইজ কত? অত ছোট না, 100 কিন্তু খুব বেশি ছোট ছোট ছিল, অত ছোট এখন আর নাই। এমন মানে মজার ঘটনা আছে, এগুলো সত্যি ঘটনা। মিছিল যাচ্ছে, মিছিলের ভেতর থেকে ওই সামনে যারা আছেন নেতা স্যারদের মতো, তারা পিছনে ওদেরকে বলছে এই তুই ঢিল তো নিজের লোকের উপরে মারছিস। তো বলে যে আমি তো ছোটো, আমি তো মারতে পারি না একটু, মানে ওরা বলছে সামনে যে প্রসেশন আছে ওরে ঢিল মার। তো ওই ঢিল মারে, সেই ঢিল যে নিজের গায়ের উপরে পড়ে, তখন বলে ঠিক আছে তোর ঢিল মারার দোকানে গালি দে, মানে কিছু একটা কর। তো এখন এইভাবে ওই ছোটদেরকে যখন এই সমস্ত কাজে লাগানো হয়, সে ব্যাপারে যদি আমরা সবাই একটু সচেতন হই, একটা ওইখানেও একটা এজ গ্রুপ ফিক্স করে চাকরির জন্য, যেমন একটা বয়স থাকে, ঠিক এখানেও যদি এরকম থাকে যে এর নিচে যারা, তাদেরকে এই সমস্ত কাজে আমরা ইনভলভ করবো না, তাহলে হয়তো এটা একটু কমে আসবে। এখন কথা হলো যে এটা হলো কিভাবে, এখানে অনেকেই দায়ী, একমাত্র শুধু রাজনীতিবিদ তো অবশ্যই না। পরিবারের, আমি প্রথম শুরু করবো পরিবার থেকে। পরিবার হলো প্রধান নিয়ামক এই ব্যাপারে, তাদের একটা বিরাট দায়িত্ব রয়েছে। আমি সরি যে পরিবার বোধহয় ঠিক সেইভাবে দায়িত্ব পালন করছে না। তারা কেন করতে পারছে না, তাদের দে হ্যাভ দেয়ার ওন রিজন। সেখানে দারিদ্রতার ব্যাপার আছে, সেখানে অভাব অনটনের ব্যাপার আছে, এগুলো সব কিছু, লেখাপড়ার জন্য স্কুলে পাঠাতে পারছে না, পয়সা নাই, তো সে আর কী করবে, বেকার হলে যাওয়া হয়, এই সমস্ত আজেবাজে কাজ করে বেড়াচ্ছে। সেদিক থেকে সব পরিবারের একটা বিরাট দায়িত্ব আছে, যে দায়িত্বটা তারা ঠিকমতো পালন করতে পারছে না। কেন পারছে না সেটা তারা জানে, এবং আমরাও যে জানি না তা নয়। এই ব্যাপারে রাষ্ট্রকে একটু দেখতে হবে, যাতে পরিবারগুলো তার সন্তানকে আবার ঘরে ফিরায় নিয়ে আসে, তাদেরকে প্রপার কাজে লাগাতে পারে। এরপরে আসে স্কুল, এবং এমনকি আপনার ধর্মীয় উপাসনালয় যেগুলো আছে, তাদেরও একটা বিরাট দায়িত্ব রয়ে গেছে। এগুলো কিন্তু আমরা হিস্ট্রিতে পড়েছি আমরা সবাই, যে আপনার চার্চ থেকে এই সমস্ত অনেক জিনিস কিন্তু কন্ট্রোল করতো তখনকার দিনে। তো এখনও কিন্তু মসজিদ বলেন, প্যাগোডা বলেন, আপনার মন্দির বলেন, এখানে যারা ধর্মযাজক আছেন তাদেরও কিন্তু এক বিরাট দায়িত্ব রয়ে গেছে। তারাও কিন্তু এদেরকে ওই মানে একেবারে সোজা খুতবা পাঠ করে কেউ বুঝলো কি না বুঝলো, আমি তো এমন জায়গায় দেখেছি, অনেক জায়গায় এটা একটু বাংলা ট্রান্সলেশন করা হয়, কিন্তু বেশিরভাগ জায়গায় করা হয় না, শুধু খুতবাটা পড়ে দেওয়া হয়। এখন এদের কী পড়ে গেল তো কেউ বুঝে না। কাজে এগুলো যাতে বোঝানো হয়, ধর্মীয় অনুশাসনটা যাতে এদের উপরে একটু আসর করতে পারে, সেটার জন্যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে সব ধর্মেরই। এরপরে আসবে আপনার, তারপরে অফকোর্স রাজনীতিবিদদের তো বিরাট দায়িত্ব রয়ে গেছে। এই সমস্ত শিশু আজকে যেরকম একটা সময় ছিল যখন মেয়েরা হয়তো পয়সার অভাবে পড়তে পারতো না, সেটা
মাননীয় প্রয়াত প্রধানমন্ত্রী আমাদের ম্যাডাম খালেদা জিয়া, ওনার সময় থেকে মহিলাদের তো পড়াশোনা করতে পয়সাই লাগে না। তো এই যে এই সমস্ত এইরকমভাবে যদি আমরা কোন লেভেল পর্যন্ত যেতে পারি যাতে ওদেরকে রাস্তায় না যেতে তারা স্কুলে যে ফিরতে পারে, সেটার ব্যবস্থা সরকার কতখানি করতে পারবে এ ব্যাপারে সরকারের মধ্যে কিছু একটা দেখার দায়িত্ব রয়ে গেছে। এবং আমি এখন যেভাবে চলছে, আপনি যেটা বলতে চান যে মানে কিছুটা হলেও পলিটিক্যাল একটা কমিটমেন্ট দরকার এই জায়গাটা থেকে। কোনো কিছুই আপনার করতে গেলে কোনো ভালো কাজই হোক খারাপ কাজ হোক, সব কাজের ভেতরেই পলিটিক্যাল কমিটমেন্ট ছাড়া হবে না, ছাড়া এবং পলিটিক্যাল সাপোর্ট ছাড়া আমি হবে না। একটু মজার স্কুলের প্রতিষ্ঠাতা তারকে নিয়ে আমার একবারে সম্ভবত আরিয়ান আরিফকে নিয়ে রিপোর্টও করা হয়েছিল, একবার পুলিশও ধরে নিয়ে গেছিল আপনার, সেটা একটা অন্য গল্প। ভালো কাজ করছেন আপনারা পথ শিশুদের নিয়ে কাজ করছেন। আমি ওই গল্পটা আমার ব্রেকের পরে আসবো যে আমার বাংলাদেশের পথ শিশুদের সংখ্যা এবং সেই অবস্থাটা কি। আমি জানতে চাই আপনাদের কাছে আসলে চিত্রটা কি আর কি, যে এই যে গ্যাং কালচার এবং আমরা নানা ধরনের এনজিও কাজ করছে দেখছি, মানে এই এডুকেশনের কথা বলছি, তাদেরকে মূল ধারায় ফেরানোর এক ধরনের চেষ্টা দেখি, কিন্তু ওটাও যেমন অনেকেই করছেন আবার দিন দিন বাড়ছে, দুটোই কিন্তু সমান্তরাল চলছে। এটা মানে কমছে না কেন? কাজ কি হচ্ছে না কোনো আসলে? অবশ্যই জয় ভাই, ধন্যবাদ প্রথমে আপনাকে, আর চ্যানেল ওয়ানকে ধন্যবাদ। এমন একটা রিলেভেন্ট টপিক, আমার মনে হয় আমি এটা নিয়ে আমার প্রায় 14 বছরের কাজ করার যে অভিজ্ঞতা, সেটা আমি হয়তো বা দুজন সম্মানিত আলোচক আছে আমার সাথে যারা খুবই গভীরে বা একদম গ্লোবাল যে চিত্রটা সেটা নিয়ে আলোচনা করছে। আমি একদম এই আলোচনাটাকে মানে আমার অভিজ্ঞতার ছোট জায়গা থেকে আলোচনা করতে চাই খুব শর্ট করে। আর তার আগে দর্শক হিসাবে আমাকে চিনে না, কারণ আমি টক শো বা টিভির পার্সন না। আমি হচ্ছে আরিয়ান আরিফ, যে কিনা পথ শিশুদের সাথে কাজ করছি 14 বছর ধরে মজার স্কুলের থ্রুতে। আমি আলোচনায় ঢোকা ছোটো দুটো গল্প বলি, একদম ছোট, যেটা দিয়ে এই গ্যাং কালচার শুরুর ব্যাকগ্রাউন্ডে আসলে সাইকোলজিক্যালি কী কী ঘটে, চ্যালেঞ্জগুলো কোথায়, সেটা যদি কখনো কারো চোখে পড়ে যারা ডিসিশন মেক করে তাদের ক্ষেত্রে হেল্প হতে পারে। সো এটা 13 সালের শেষের দিকের ঘটনা। আমরা তখন শাহবাগে মাত্র শুরু করেছি। সো একটা শিশু, সে নর্মালি স্বাভাবিক যেটা হয়, এবং এই পুরো আলোচনার বুঝতে সুবিধা হবে যে আমি কেন আলোচনা করছি, কারণ আমি যে শিশুদেরকে পড়াই সেইখানে প্রায় আমার এখন রেগুলার 2300 ছেলেমেয়েকে আমি পড়াই। কোনো না কোনোভাবে 90% মানে 90% শিশু আগে বা পরে মাদকের সাথে যুক্ত ছিল। কেউ হয়তো গ্রহণ করছে, কেউ প্রসঙ্গে আসবো একটু পরে আর কি। আমি সেজন্য বলতেছি যাতে বাকিরা বুঝতে পারে যে কার কথা আসলে শুনছি। শাহবাগে যে শিশুটা আমি ধরলাম, সে কিছুদিন আমার ওপেন স্কুলে আসার পরে সে তার স্কুল ভালো লাগলো, সে স্কুলে ভর্তি হবে। এবার সে ভর্তি হইতে গেল, সেখানে চ্যালেঞ্জ, তারই নাই বার্থ সার্টিফিকেট নাই, সেটা আমরা কোনোভাবে ম্যানেজ করলাম। সে ভর্তি হইলো কিন্তু তার স্কুলে অ্যাকসেপ্টেন্স নাই, এটা একটা চ্যালেঞ্জ। সে যখন মাঠে ফিরে আসতেছে, রাত্রে থাকার জায়গা নাই, তার পোশাক ধোয়ার জায়গা নাই, খাবারের অনিশ্চয়তা। এবার কোশ্চেন হচ্ছে, সে তো চাচ্ছে কিন্তু আমরা তার জন্য পর্যাপ্ত স্পেস তৈরি করতে পারতেছি কিনা। এবং এখানে একটা কোশ্চেন হচ্ছে, আমরা এই শিশুটাকে আসলে ঘোষণা দিচ্ছি কিনা ইনডাইরেক্টলি যে তোমরা আমার সোসাইটির একটা পার্ট না, তাহলে সে আসলে সার্ভাইভ করবে কিভাবে, যেহেতু তার বয়স তখন মোটামুটি 9-10, তার নিচে ডিসিশন মেক করার ক্যাপাসিটি তৈরি হয় না। নাম্বার 2, আমরা কমলাপুরে 14 বছর ধরে কাজ করি। কমলাপুরে একটা সিনারিও আগে ছিল, এখন অনেকটা ইমপ্রুভ হয়েছে আমার মনে হয়। যে একটা 12-13 বছরের শিশু যে হয়তো বা মাদকের বাহক, সে বুঝেও না জিনিসটা কি, তাকে হয়তো বলছে এক জায়গায় নিয়ে যাও, তাকে পুলিশ কোনো না কোনো কারণে অ্যারেস্ট করছে, থানায় নিয়ে যাচ্ছে। এবার তাকে ছাড়ানোর কেউ নাই, গার্জিয়ান নাই। তাকে ছাড়ানো হচ্ছে কোন শর্তে, যে তুমি যদি তোমাকে এই মামলা থেকে আমি ছাড়াই আনবো, কিন্তু তুমি আমার শেল্টারে থাকবা, মাদক বিক্রি করবো, আমার হয়ে কাজ করবো। এক্স্যাক্টলি। দেখেন এখন এই শিশুটা যখন পুলিশ হইলো, এখানে যদি আমরা একটু মানবিক হইতে পারতাম, আমি পুলিশকে দোষ দিচ্ছি না, এখানে যদি এমন একটা সিস্টেম কেউ চিন্তা করতো যে ওকে আমি প্রথমে সাজার জায়গায় দিয়ে ওকে আরও বিপদমুখী না করে ধরতে পারি কিনা। দেখেন গ্যাং কালচার কিন্তু হুট করে ঘুম থেকে উঠে একদিনে হয়নি, দীর্ঘদিনের একটা প্রসেস। এই শিশুটাই যখন 9 থেকে 14-18 হবে, কী করবে, ও তো অতদিন অনেক এক্সপার্ট হচ্ছে। আমি দুটো ঘটনা ছোট করে বললাম। স্যাররা আলোচনা করছিলেন, সেখানে আপনিও একটা বিষয় আলোচনা বারবার করতেছিলেন যে বিচার হয় কিনা। এটা প্রথম কথা এখানে আমি একটু বলে যাই, পরবর্তী সুযোগ পেলে আমি একটু ডিটেলস বলতে চাই। সেটা হচ্ছে যে রাষ্ট্র এই ধরনের শিশুদের ক্ষেত্রে যদি প্রথমেই বিচারের কথা চিন্তা করে, এটা দীর্ঘমেয়াদে আমাদের জন্য বিপজ্জনক। রাষ্ট্রকে প্রচণ্ড রকম মানবিক হইতে হবে। এবং এখানে যারা শুনছে তাদের দুটো বিষয় ক্লিয়ার বুঝতে হবে, যে রাষ্ট্র আর পলিটিক্যাল দল দুইটা কিন্তু দুইটা আইডেন্টিটি, তারা পাশাপাশি চলতে পারে। প্রত্যেকেই একজন পলিটিক্যাল দল যখন ক্ষমতা আসে, সে রাষ্ট্র কন্ট্রিবিউট করার বেটার করার জন্য, আরেকজন এসে আবার আগে নিয়ে যায়, আবার আসে, কেউ দীর্ঘমেয়াদী হয়। সো দুটোকে গুলিয়ে ফেলা যাবে না।
সো রাষ্ট্র দীর্ঘমেয়াদী পলিসি করতে পারে, পলিটিক্যাল দল সেটা ইমপ্লিমেন্টেশনে যায়। এই জায়গাটায় যদি রাষ্ট্র কোনোভাবে মানবিক না হয়, আমরা শুধু ধরো পাকড়, মামলা করো, জেলে দাও, এভাবে করে এই গ্যাং কালচার বন্ধ করতে চাই, আপনি লিখে রাখতে পারেন যে এটা কোনো দিন হবে না, বরঞ্চ দিন দিন এত প্রকট হবে যে আপনি একসময় কন্ট্রোলই করতে পারবেন না। এটা আমি জাস্ট টাচ করে গেলাম, সময়বেলা একটু ডিটেলস বলবো। আমি স্যারের পক্ষে একটু বলতে চাই, যদি আমি নন পলিটিক্যাল পারসন, যে আপনি বারবার বলতে চাচ্ছিলেন, হেডলাইন আসছে যে বিগ ব্রাদার ইস্যুটা আসলে আমার মনে হয় সরাসরি আসে না। আমি একদম 14 বছর খুব ক্লোজলি কাজ করছি। একটা পার্সনই চিন্তা করেন, সে প্রথম যখন অপরাধ করে সে একটা আশ্রয় খোঁজে, কার কাছে যাওয়া যায়। এবং আমরা খুব স্বাভাবিক জানি দক্ষিণ এশিয়াতে, নট অনলি বাংলাদেশ, স্যারও বারবার বলার চেষ্টা করছিলেন যে বহির্বিশ্বের চিত্রটাও কিন্তু খুব একটা ইজি না। দক্ষিণ এশিয়াতে কিন্তু আমরা জানি যে পলিটিক্স করতে গেলে আমাদের কিছু বেকার লোক দরকার হয়, যাদেরকে যে কোনো সিচুয়েশনে ডাক দিলে ঝাঁপাই পড়বে, মিছিল, মিটিং, নানান ধরনের কর্মকাণ্ড, আমি ডিটেলস গেলাম না। সো সে কি করতেছে, তার প্রথম অপরাধের সময় সে যদি ফ্যামিলি থেকে সাপোর্ট পাইতো, অথবা ফ্যামিলি বা রাষ্ট্রের যদি এমন একটা সিস্টেম থাকতো যে আমি অপরাধ করিনি বা অপরাধের মাত্রা এরকম, কোনোভাবে তাকে সার্ভ করতে পারতো, তাহলে মেবি তার বিগ ব্রাদার দরকার হইতো না। বিগ ব্রাদার যখন তাকে সাপোর্ট দিচ্ছে, তাকে আলটিমেটলি অঘোষিতভাবে কিনে নিচ্ছে এবং সেও জেনে যাচ্ছে আমি পরবর্তীতে অপরাধ করলে সাপোর্ট পাবো। সো আমরা শুনবো, এই গল্প Sure. শুনবো আমরা। এটি মানে এত দীর্ঘ গল্প এক একটি, এটি হয়তো বা এক টক শোতেও শেষ করবে না, কিন্তু ইস্যুসটা আমরা অ্যাড্রেস করতে চাই। আমরা একটা ছোট বিরতি নিয়ে আসি, তারপরে আমরা পুরোটা শুনবো। নিচ্ছে একটি ছোট বিরতি, আমাদের সাথেই থাকবেন। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। আবারও স্বাগত কঠিন কথা সহজে অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম কিশোর গ্যাং এবং গ্যাং কালচার নিয়ে। সারা দেশে যেটি আসলে এখন ভয়ঙ্কর অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে। আজকে সারাদিন আমরা এ বিষয়ে সারা দেশের চিত্র তুলে ধরার চেষ্টা করেছি 6 থেকে 7টি রিপোর্টের মাধ্যমে, এবং সেই রিপোর্টে উঠে এসেছে শুধু ঢাকা বা শহর কেন্দ্রিক নয়, এখন বিভিন্ন জেলা শহরেও এই গ্যাং কালচার ছড়িয়ে পড়েছে। আরিয়ান আরিফ, আপনি পথ শিশুদের নিয়ে কাজ করেন, আপনি বলছিলেন একটু আগে যে কথাগুলো, যে আসলে মানে আপনি বলতে চাচ্ছেন যে শুরুটা আসলে যে এক সময় অপরাধ করার পরে তারা একটা আশ্রয় খুঁজে পায়, তো সেই জায়গাটি থেকে শেষ পর্যন্ত আপনার দৃষ্টিতে এটি আসলে কি ওই জায়গা থেকেই গ্যাংয়ে গিয়ে নাম লেখায় তারা? হ্যাঁ, স্বাভাবিকভাবে সে কিন্তু একটা নির্ভরতা পায়। মানে আমি এখানে আরো একটা বিষয় অ্যাড করতে চাই, মানে যেটা হলো যে শুধু যে সে মনে হইলো ধূপ করে চলে গেল, এই আলোচনাটা আসলে ভালো হতো, বাট আমি জানি না কতটা প্রাসঙ্গিক হবে। একটা সাংস্কৃতিক বিপ্লবেরও ব্যাপার আছে। আপনি যদি চারিপাশে তাকান, আমাদের শিশুরা কি করে, গ্লোবালাইজেশনের যুগে না প্রত্যেকের হাতে একটা ফোন আছে। আপনি 5,000 টাকা হলে একটা স্মার্টফোন পাবেন, ওয়াইফাই অ্যাভেলেবেল, ফ্রি 200 টাকায় নেট পেতে যাচ্ছেন। সে ঘুম থেকে উঠে কি মুভি দেখতেছে? তামিল ছবি। সেখানে কি করতেছে? খুব মারামারি। সো সে ওইটা প্র্যাকটিস করতেছে। তামিল ছবি সবগুলো যত হিট আছে সবগুলোই হলো গ্যাং। আপনি আমাদেরও যদি কালচার দেখেন, মুভি দেখেন, যে একটা নায়ক প্রত্যেকটা মুভিতে তার বিশাল একটা বন্দুক থাকতে হবে। আমি চলচ্চিত্র খারাপ হলে সিদ্ধান্তে যাচ্ছি না, বলতে আমাদের শেষ বয়সে শিখতেছি কি, আপনি তো যে কোনো দেশই বলেন, একটা কালচারাল এনভায়রনমেন্টেরও খুব ভ্যালু আছে। ফ্যামিলি তো হুট করে ডেভেলপ হয়ে যাবে না। সো আমাদের শিশুরা কি ওইটা দেখে ওরকম হইতে চায়? সে খেলনা দেখে প্র্যাকটিস করার চেষ্টা করে। আমি বলতেছি কিছুটা প্রভাব এখানেও থাকে। আমরা যদি তাকে কিছুটা বইয়ের মধ্যে নিতে পারতাম, তাকে আমরা বড় হইতে হইতে 90 দশকেও যা দেখছি, মানে আমার জন্মের সময় যেটা, ওই সময়ের কালচারটাও যদি আমরা ধরে রাখতে পারতাম, আরও ডেভেলপ করতে পারতাম, সময় উপযোগী হতে পারতাম, তাহলে আগাতাম। একই সাথে পারিবারিক ব্যাপারটা নিয়ে আসছিল। আমি এখানে একটু ছোট একটা টপিক যুক্ত করতে চাই। আপনারা হয়তো বা অনেকেই ডাটা জানে, অনেকে জানে না। গ্যাং কালচার আপনার ব্যাকগ্রাউন্ড যদি ঘাটেন, বেশিরভাগ ফ্যামিলির সাথে কানেকশন ওইভাবে নাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে মোস্ট অফ দ্য, আপনি 10 জনকে ঘাটবেন, 9 জনের বাবা রেসপন্সিবল না, ইরেসপন্সিবল। সে হয় একাধিক বিয়ে করছে, অথবা ফ্যামিলির দায়িত্ব নিচ্ছে না, সে মার কাছে কোনোভাবে বড় হচ্ছে। এবং আমাদের সোসাইটিতে একজন মা নিজেকে পরিচালনা করাই কিন্তু ইজি না, সেখানে তার সন্তানকে টেক করা আরও চ্যালেঞ্জ। এই যে লাগামহীন হয়ে যাওয়া, তাকে কেউ টেক কেয়ারও করতে পারতেছে না বা করতেছে না, যেভাবেই আমি চিন্তা করি না কেন, সব মিলে সে তো একটা ঝুঁকিপূর্ণ জীবনযাপন করতেছে। সো সেখান থেকে সে যে কোনো কিছু করলে তার কিন্তু বাসায় এসে কোশ্চেনের সামনে পড়তে হচ্ছে না, তুমি কি করতেছো? সো ধীরে ধীরে সে আসলে এটা তো একটা খারাপ চক্র, এটা সবাই জানে যে একবার ঢুকলে বের হওয়াটা খুব ইজি না। এভাবে কিন্তু ডে বাই ডে এটা বাড়ছে। এবং ওই যে পাওয়ার প্র্যাকটিস করা, আমি অমুক ভাইয়ের, সেটা বলে ছাড় পেয়ে যাচ্ছে। ইভেন প্রশাসনকেও মাঝে মাঝে কিন্তু অসহায় করে ফেলতেছে, আমরা দেখতেছি নিউজে। আপনার চেষ্টা করতেছে, স্টিল পারতেছে না, কারণ ওই নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক, ওই নেটওয়ার্ক ছায়া দিয়ে এভাবে করে চলছে। সো সামগ্রিক ব্যাপারটা হচ্ছে যে আমরা যেভাবে দেখতে চাচ্ছি যে খুব দ্রুত নির্মূল করে ফেলবো, মানে আমার বক্তব্য যেটা, যে এই শিশুদেরকে আমরা যেভাবে নির্মূল করতে চাচ্ছি, যে সাজা দিলে সমাধান মনে করতেছি, আমার বক্তব্য হচ্ছে এটা
একমাত্র সমাধান না, এটা হচ্ছে সর্বশেষ সমাধান। তার আগে যদি আরো শিশুদের 9টা সাজা সমাধান দিনে আছে। শিশুদের কারেকশনের কথা আমরা বলি, সেখানে কতটা Exactly. কারেকশন হচ্ছে বা কারেকশন শেল্টার যেগুলো আছে সেগুলো কত মানে কারেক্টিভ মেজারে কাজ করে সেই মানে নিয়েও রিপোর্ট আছে বিস্তর। আমরা আজিজুল বারী হেলাল, আপনি রাজনীতিবিদ হিসেবে আপনাকে আমি কিছু তথ্য দিতে চাই। আপনারা সবাই একটু খেয়াল করেন, এটি 2022 সালের একটি জরিপ, ইউনিসেফের সহায়তায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সার্ভেতে। সেখানে বলা হয়েছে 2022 সালে এবং 23 জরিপ হয়েছে 2023 সালে প্রকাশিত হয়। সেখানে রাস্তাঘাটে বসবাসকারী শিশুদের মোট সংখ্যা কত সেটি তারা উল্লেখ করতে পারেনি। তাদের আশঙ্কা এই সংখ্যা 10 লক্ষাধিক হতে পারে, 1 মিলিয়ন, যারা রাতে শিশুরা রাস্তায় ঘুমায় এবং দৈনিক ঘরে 10 ঘন্টা ভিক্ষা করে একজন পথশিশু, যখন একেবারে সে মানে ছোট অবস্থায় থাকে। এবং এটি আমরা রাস্তাঘাটে গেলেই আমরা দেখতে পারবো। ঢাকা এবং দেশের 8টি বিভাগের হটস্পটে যে স্থানে পথশিশুর আনাগোনা বেশি, 5 থেকে 17 বছর বয়সী 7,200 শিশুর কাছে সরাসরি গিয়ে তথ্য সংগ্রহের তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদনটি করা হয়েছিল। এবং এই যে 10 লক্ষ শিশুর কথা আমরা বলছি, হয়তোবা এটি একটু কম হতে পারে, অনেকের আশঙ্কায় সংখ্যাটা এর চেয়ে অনেক বেশি। আসলে এদের এই যে আমরা বলছি যে এদের শিক্ষা, এদের চিকিৎসা বা এদের বেড়ে ওঠাটা, আমরা কি কোনোভাবেই পলিটিক্যাল কমিটমেন্টে গিয়ে কোনো সরকার কোনো সময় যথাযথ অ্যাড্রেস করতে পেরেছে? আমরা যারা আমি আরিয়ানের politics করেন না বা আমিও যদি পলিটিক্স না, আমরা কি আসলে আইডেন্টিফাই করতে পারছি শিশু আর কিশোরকে? আমরা আলাপ শুরু করলাম কিশোর নিয়ে, চলে গেলাম শিশুতে। না, আমি পথ শিশু শিশু হলো আপনার, আমি যেন 8 বছর বয়স পর্যন্ত, এরপরে 18 বছর পর্যন্ত কিশোর। আমরা এখানে আলাপ করছি কিশোর অপরাধ। আমি বলি শিশু আর আমি কিশোর এটা এক রিলেট জিনিস করে না। দিচ্ছি আপনাকে। আমি কেন এটা বললাম আপনি যে right, এরাই you are গিয়ে right. কিশোর হচ্ছে ঠিক আছে, আমি এবং বলছি এরাই আপনি গ্যাং right. কালচার তৈরি করছে। আরিয়ান আরিফ একটা সুন্দর কথা বলছে, যেটা আমি ভাবছিলাম যে সেকেন্ড টার্নে আমি বলবো। ও যেটা বলছে যে সামাজিক অ্যালিনেশন, সোশ্যাল অ্যালিনেশন বা ডিসকানেক্টিভিটি, আমরা এখন সেলুলারের পর্দায় অভ্যস্ত হয়ে গেছি। আমাদের এই কানেক্টিভিটি যে উই আর লিভিং ইন এ এজ অফ কানেক্টিভিটি, এইখানে আপনি সেলুলারের পর্দায় অভ্যস্ত। সেখানে আমি কি দেখছি, তামিল ছবির কথা বললেন, তার মানে কি তামিল ছবির জন্য তার আমরা দায়ী না, আমরা যে জন্য দায়ী। আমাদের নাটকগুলো কি হচ্ছে, নাটকে বাংলা যে মেগা সিরিয়ালগুলো আপনারা দেখেন, লক্ষ্য করে দেখবেন, আমি কয়েকটা সিরিয়াল নামও বলতে পারি কিন্তু বলবো না এখন। এই মেগা সিরিয়ালগুলো দেখবেন যে এই মাস্তানিজম, গ্যাং এর আর একটা শব্দ তো মাস্তানিবাদ, মাস্তানিজম, এই যে মানে এই যে এইটাকে প্রমোট করা হচ্ছে কিভাবে। সিনেমায় দেখেন, ওই যে ও বললো যে নায়কের কম্পেনিয়নগুলো কি করছে বা খলনায়কের কম্পেনিয়নগুলো কি করছে। আমাদের এলো টিভি নাটক বা সেলুলারের পর্দার নাটক, আমাদের বাংলাদেশে যে উপন্যাসগুলো এখন লেখা হচ্ছে সেইখানে কি পরিমাণ ফিল দি ওয়ার্ডস ইউজ করছে। মানে আমি একটা উপন্যাস এখন বলেছিলাম, উপন্যাস এখন কতটুকু পড়ে কেউ, সেটাও একটি বড় বিষয়। কিন্তু সমাজটাকে কিশোররা কিন্তু আপনার বই পড়ে, এই টেলিভিশনের পর্দা দেখে, মোবাইল ফোন পড়ে, তারা তখন ওই ছোট ছোট রিল কেটে ছাড়ে না, ওই অশ্লীল শব্দটাই দিচ্ছে। মানে এবং শব্দ বিজ্ঞানে মানে এমন এমন টার্মিনোলজি আপনার নিউরোলজি বলে এটাকে, মানে নতুন শব্দ তৈরি করতে, প্রথম শব্দের প্রথম অক্ষর আর যদি দুটো শব্দ তার দ্বিতীয় অক্ষর বের করে, যেমন ব্রাদার আমরা ব্রো বলছি আর কি। তাই না? না, এখন এটা তো ধরেন জিএফ গার্লফ্রেন্ড বলতেছি, বিএফ বয়ফ্রেন্ড বলতেছি, এইভাবে নতুন নতুন শব্দ, কিছু অশ্লীল শব্দ যেটা আমি এখানে বলতে পারছি না, এই যে আপনার এই যে এই শব্দগুলো উপন্যাসে ব্যবহৃত হচ্ছে, নাটকে ব্যবহৃত হচ্ছে, আপনার সিনেমা। ও এই যে আরিয়ান আরিফ যেটা বললো যে কালচারই আপনাকে শিফট করে দিচ্ছে এই অপরাধ প্রবণতার দিকে, এই অশ্লীলতার দিকে। আপনাকে এই সব জায়গায় কথা বলতে হবে, এই সব জায়গায় ঠিক করতে হবে। আপনি কালচারটা ঠিক করবে কি? আমি ওর সাথে একমত যে রাষ্ট্র মানবিক হবে অবশ্যই, আবার একই সাথে রাষ্ট্র আপনার দুর্দান্ত প্রতাপশালী হবে। আমি কিন্তু উই আর টকিং অ্যাবাউট জুভেনাইল ডিলিনকুয়েন্সি। আমি চিলড্রেনদের অপরাধ নিষ্পাপ, চিলড্রেনদের আমি নিষ্পাপ বলি, শিশু তারা, ওদেরকে গ্রো আপ
ওদের যখন তার কিশোর বয়সে পড়ে তখন তারা শিক্ষা লাগা প্রথমে তো অক্ষর শেখে, কিন্তু কালচারের সাথে সম্পর্কিত হয় কিভাবে, এবং সে যে পরিবেশে বাস করে, যে পরিবারটা যে বলল যে সামাজিক যে ডিসকানেক্টিভিটি যে হচ্ছে, পরিবারের সাথে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, নাটকে এমন কিছু দেখেছে, উপন্যাসে এমন কিছু পড়েছে, বইতে এমন কিছু দেখেছে, ওই যে ইউটিউবে রিলে বন্ধু বান্ধবদের যে পিয়ার প্রেশারে এমন কিছু দেখেছে, ওরা সমাজের ওই চরিত্রটা ভালো লাগছে না, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সে তখন একটা মানে একটা ন্যাকেট একটা আইডেন্টিটি, একটা আপনার উলঙ্গ একটা আইডেন্টিটি, তাকে যে কেউ ধরতে পারে। সে কোনো সামাজিক বন্ধনে নেই, পারিবারিক বন্ধনে নেই। সুতরাং আমাদের এই সামাজিক বন্ধন, পারিবারিক বন্ধন এবং নাটক, সিনেমা, উপন্যাস, কালচারের এটা একটা পরিবর্তন। এটাকে আমাকে পরিবর্তন মিনস আমাদের ভালো কিছু দিতে হবে। আপনি কি একটা সিনেমা কি এখন বাংলাদেশে তৈরি হয়, যেটা ভালো সিনেমা দেখবেন? একটা নাটক কি তৈরি হয়? কালচারটা কি আমাদের গানেও অশ্লীল শব্দ ঢুকে গেছে। আমার এই জায়গাটাতেই প্রশ্ন যে আমরা এইটা একটা কম্প্রিহেন্সিভলি এই যে একটা ভালো কালচারের দিকে জাতিকে নিয়ে যাওয়া, ভালো কালচারটাকে প্রমোট করা, সেক্ষেত্রে এইটা করবে কে? এটা কি এই যে দিন শেষে যেটি সাবেক আইজিপি বলেছেন যে দিন শেষে তো এটি রাজনৈতিক কমিটমেন্ট এবং রাজনৈতিক দলগুলোর তো সেটা প্রমোট করতে হবে, সেটা কি তারা আমরা করছি কি? রাজনৈতিক দলের শিক্ষা কারিকুলাম তিনি প্রণয়ন করেন, তার দেখতে হবে। আমাদের সোসাইটিতে যারা সিনেমা নির্মাণ করেন, যারা বই কবিতারা লেখেন, যারা বইটা লেখেন, আমাদের এই একটা আপনি যেটা বলছেন কম্প্রিহেন্সিভ একটা রেসপন্সিবিলিটি আছে। এখন সরকার বলে দিল কালকের থেকে সবাই সুন্দর সুন্দর বই, এটা কি হইল কোনো কথা? আপনারা শিক্ষিত হয়ে উঠছেন, আপনি সমাজের নাটক তৈরি করছেন, এমন কথাবার্তা বলছেন, কয়েকটা মেগা সিরিয়াল দেখবেন, ওই যে নাটক তো এখন সব মেগা ছোট ছোট নাটক হয় না, আপনাকে বিটিভিতে ওই সব নাটক হয় না। কিন্তু নাটক যারা নির্মাণ করেন তারা বলেন যে তারা বর্তমান সমাজ থেকে তারা গল্পের প্লট নেন। কিন্তু এই যে দারিদ্রতা যত বাড়বে, বুঝছেন, নগরায়নের ফলে দারিদ্রতা বাড়ে। এই জন্য আমি মনে করি মোটামুটি প্রতিকার হলো এবং বেস্ট প্রতিকার হলো যে আপনাকে নৈতিকভাবে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। বাংলাদেশে যদি আপনি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে চান, তখন আবার নতুন নতুন টার্মিনোলজি বেড়ে যাবে। মাদ্রাসা শিক্ষা, ফান্ডামেন্টাল মাদ্রাসা, এইটাই তো সমস্যা। আপনার তো আইডেন্টি রোগের জ্বর হয়েছে, আপনি খাচ্ছেন, আপনার জ্বর হয়েছে, আপনার লিভারের সমস্যা বলে আপনার জ্বর হয়েছে, আপনি তো শুধু মানে প্যারাসিটামলের কথাই বলে যাচ্ছেন, জ্বরটারই সেরে যাচ্ছেন। নো, আপনাকে এটা খুব মেটিকুলাসলি আপনাকে ডিটেক্ট করতে আসলে জিনিসটা কি। আমি মনে করি যে মোরাল স্ট্রেংথ যত না বাড়াবেন, ধর্ম শিক্ষার, হিন্দু ভাইরা, আপনি মনে করেন আমাদের যে হিন্দু সমাজ আছে, ওনারা কি বেদের কোনো বই পড়ে? গীতাটা পড়ে? খ্রিস্টান যারা আছেন তারা কি বাইবেলটা পড়েন? মুসলমান কি তাদের সে ধর্মীয় বইটা কি ঠিকমতো পড়েন? আমরা পরিবারে কি শিক্ষাটা দিই? বরঞ্চ এমন একটা আবহাওয়া তৈরি করেছেন যে এইটা যারা করে এরা হলো ফ্যানাটিক, এরা হলো ফান্ডামেন্টালিস্ট এবং এইগুলো আমাদের দেশে এরকম একটা সোসাইটি আছে, ধর্মকে যেভাবে সাইজ করতে হবে। আবার কিছু কিছু দল আছে এই যে একটা সেন্সিটিভ জিনিস রিলিজন, এইটাকে নিয়ে তারা পলিটিক্যাল ইউটিলাইজেশন হচ্ছে, আপনার ব্যবসায়িক ইউটিলাইজেশন হচ্ছে, তাই না? অতএব আমরা যারা শিক্ষা দীক্ষা গ্রহণ করেছি, রেসপন্সিবল পার্সন সমাজের, শুধু রাজনীতিবিদ্যায় রেসপন্সিবল না, আরিয়ান আরিফও একজন রেসপন্সিবল নাগরিক। এই জন্য তো সে ওই যে সহজ কি মজার স্কুল বইটা তার চিন্তা এসেছে, আমি যদি এইভাবে শিশুগুলোকে মোটিভেট করতে পারি, তাহলে আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর এই চিন্তা আসতে পারে, আমাদের ল এনফোর্সিং এজেন্সির এই চিন্তা আসতে পারে, আমাদের কবি সাহিত্যিকদের এই চিন্তা আসতে পারে, সেটা বলছি। এখন আমি তো আশরাফুল হুদা আপনার কাছে যাচ্ছি যে আপনি তো সাবেক আইজিপি হিসেবে জুভেনাইল কারেকশন সেন্টার এবং জুভেনাইল ক্রাইম নিয়ে আপনারা যে কাজ করেছেন, আসলে সেই সব জায়গায় কি আমরা আসলে কতটা কারেকশনের কাজটা দেখেছেন? নাকি একটি কথা আছে যে ওখানে যাওয়া মানে হলো যে ছোট অপরাধ করার পরে বড় অপরাধের শিক্ষা নিয়ে বের হয়? এখন এটা কিন্তু বলেন অনেকে, এটা বহুল প্রচলিত কথা। সবচাইতে মানে গুরুত্বপূর্ণ বিষয়ে বোধহয় আমরা এখন শেষ পর্যায়ে এসে গুরুত্বপূর্ণ জিনিসটার মধ্যে হাত দিয়েছি, সেটা হচ্ছে
যে এককালের ল এনফোর্সিং এজেন্সির একজন মেম্বার হিসাবে আমি বলবো অপরাধ করলে শাস্তি পেতে হবে। এই অপরাধের জন্য কিন্তু শাস্তি দিলে হবে না, শাস্তি ইজ নট দি রিমেডি। এখানে শাস্তি রিমেডি না, এটা উনি একটু তুলে ধরেছেন জিনিসটা। এখানে হচ্ছে তাকে কারেকশনও করতে হবে যাতে সে অপরাধটা না করে। কী কী কারণে করছে আমরা মোটামুটি ইতিমধ্যে আলাপ করেছি। এখন যেটা বুঝতে হবে সেটা হলো যে আপনি কোন কারা এই যে এ পর্যন্ত যা দেখা যাচ্ছে কোন ক্লাসের জুভেনাইল ডেলিকুয়েন্সি বলে কারা এর ভেতর অংশগ্রহণ করছে। এইটা আই এম সরি টু সে লোয়ার মিডল ক্লাস আর লোয়ার ক্লাস তারাই আসছে। কিন্তু জানেন সারপ্রাইজিংলি আমি রিসেন্টলি শুনলাম যে ইভেন আমাদের বেশ ঢাকা শহরে আমি জায়গার নাম করতে যাচ্ছি না, একদম খুব নাম করা যে সমস্ত জায়গা লোকরা থাকে তারাও কিন্তু এই সেই সমস্ত ছেলেপেলেরাও চলে আসছে এর ভেতরে, এই গ্যাং কালচারের ভেতরে। তার মানে সোসাইটির ভেতরে জিনিসটা কিন্তু এইভাবে ছড়িয়ে পড়ছে। এখন আমরা এই পর্যন্ত যারা খবর পেয়েছি তাতে সারা দেশে বোধহয় প্রায় 500 মতো এরকম গ্যাংয়ের সংবাদ পাওয়া গেছে, আর শুধু ঢাকা শহরে 150-150-র উপরে হবে এবং ধীরে ধীরে বাড়ছে। এখানে একটা জিনিস আমি বলতে পারি, মাননীয় সংসদ সদস্য মহোদয় যে কথা বলছেন আমরা বারবার বলে গেছি, সরকারের দায়িত্ব সরকারের দায়িত্ব সরকার তো বসে নাই, সরকার যেটা করে সেটা করছে। যেমন আমি একটা নিউজ দেখলাম সেদিন যে আমাদের কনসার্ন মাননীয় প্রতিমন্ত্রী ঘটনাস্থলে গেছেন এই যে মোহাম্মদপুর ওখানে, এবং সেখানে 500-550 সিসি ক্যামেরা লাগানো বলা হয়েছে শুধু এই জিনিসগুলো মনিটর করার জন্য। কাজে সেই চেষ্টা চলছে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে আমি ওদেরকে ধরলাম, ধরে তাদেরকে শাস্তি দিলাম, এটার ভেতরে না যে তারা যাতে অপরাধ না করে কীভাবে তাদেরকে বের করে নিয়ে আসা যায় সেটা একটা চেষ্টা করতে হবে। আপনি আরেকটু ভালো লেভেলে যান না, ঢাকা শহরে কয়টা স্কুল বা কয়টা জায়গা আছে যেখানে ছেলেপেলেরা খেলাধুলা করতে পারে? তো খেলাধুলা হলো ওই বয়সের জন্য সবচেয়ে বড় খেলার মাঠ নাই কিছু, তো ও কী করবে? কি বিকালবেলা সন্ধ্যাবেলা সে কী করবে? ওই ভিডিও দেখা দেখা ওর ভেতরে কী কী আছে তো সবই দেখবে। আমি বুঝি না, কিন্তু ছোট যারা তারা ঠিকই বোঝে। তো এখন ওই সমস্ত ফ্যাসিলিটিস তাদের সোসাইটি আবার এরকম জায়গায় চলে গেছে, খেলার মাঠের পাশে বসে সবাই মোবাইলে বসে থাকে। এখন সেটা তো কিছু করার নাই। এখন আপনার যদি মডার্নাইজেশনের ভিতরে যেতে হয়, আমরা যদি উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলা চলতে চাই, তাহলে এগুলোকে ইগনোর করলে তো চলবে না, এগুলোকে নিয়েই চলতে হবে। কিন্তু সেইখানেই একটা উইল হ্যাভ টু ড্র এ লাইন ইন বিটুইন, যে কত দূর দাস ফার নো ফার্দার, এই পর্যন্ত তার বেশি আমরা যাব না। সেখানে যে কথাটা সবাই বলেছেন, সবাই একমত হয়েছি আমরা, সেটা হলো যে শুধু সরকারের ওপর না, পরিবার, বেসিক্যালি প্রথম হলো পরিবার, তারপরে আমি বলবো স্কুল, ধর্মীয় অনুষ্ঠান এবং পুরো সমাজ, সবাইকে এগিয়ে আসতে হবে এই সমস্যাটা কীভাবে সমাধান করা যায় সেটা একটা পথ বের করার জন্য। আর যারা অপরাধটা করছে তাদেরকে কিভাবে শাস্তি দেওয়া যায়। আমরা আবার একটা ছোট বিরতি দিতে হবে। আমি আসছি আপনার কাছে, আরেকটা বিরতি নিয়ে আসছি, ছোট একটি বিরতি নেব, ফিরছি কিছুক্ষণ পরে, সবাই সাথে থাকবে। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। আমাদের যে সবাইকে স্বাগত জানাচ্ছি কঠিন কথা সহজে অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম কিশোর গ্যাং নিয়ে। আরিয়ান আরিফ, একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আমরা শেষ বিরতিতে পার্টে আছি। আপনার অভিজ্ঞতা একেবারে ছোট করে জানতে চাইব যে যারা স্কুলে গিয়েছে আপনার, তারা কি শেষ পর্যন্ত কি একটা ভালো পথের দিশা পেয়েছে, নাকি কেউ কেউ আবার এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড, বিশেষ করে আমরা যেটি বিভিন্ন স্টাডিতে দেখছি যে মাদকের সাথে জড়িত হয়ে পড়ে এরা সবাই, এবং কেউ কেউ ভালো হবার চেষ্টা করলেও আবার ফিরে যায়? আচ্ছা, প্রথম শর্ট করে যদি বলি, আমরা 14 বছরে আমাদের সাকসেস আলহামদুলিল্লাহ। আমাদের যে শিশুকে আমরা 13 সালে ভর্তি করেছিলাম তাদের ভিতরে 19 জন এবছর এসএসসি পরীক্ষা দিয়েছে, এবং আমরা এক্সপেক্ট করতেছি বেশিরভাগ পাশ করবে। কিন্তু 14 বছরের যে লড়াইটা, এটা বলতে গেলে একপাক্ষিক, গার্জিয়ানদের চাইলেও পাশে পাওয়া যায় না, সেটা লম্বা আলোচনা। আমি বরঞ্চ আর্থিক অবস্থাটা, আর্থিক সামাজিক কেন করবে, নানান প্রশ্ন আছে। বাট আমি যেহেতু এটাকে সুযোগ বলছি, আমি ছোট ছোট 4টা বিষয়টা ছোট করে নক করে দিই। সেটা শুধু পাশ করাটা তো শিক্ষা না, আমরা তাদের ওই শিক্ষাটা দিয়ে যে তারা ওই পথে আর যাতে ফেরত না যায়। আমরা তাদেরকে ওভাবেই তৈরি করেছি, যেমন দুজনের জব হয়ে গেছে একটা 5 স্টার হোটেলে তাদের যোগ্যতা অনুসারে, সো আমরা তাদেরকে পথ থেকে তুলে জীবিকার পর্যন্ত নিয়ে গেছি। বাট যেহেতু আমরা একটা সমস্যা নিয়ে কথা বলতেছি, আমি ছোট 2-3টা বিষয় একটু জাস্ট আলোকপাত করে যেতে চাই। একটা জিনিস হচ্ছে, কথা হচ্ছিল, স্যার বলছিলেন যে দারিদ্রতার কারণে এরকম, আমি এটাকে বাদ দিয়ে দিচ্ছি না, কিন্তু আমি এখানে
এখানে একটা জিনিস অ্যাড করতে চাই যে 2026 সালে কিন্তু 71 পরবর্তী বাংলাদেশে যে দারিদ্রতা সেটা নিশ্চয়ই নাই। এখন কিন্তু দারিদ্রতার সংজ্ঞা আলাদা। আপনি কিন্তু খালি গায়ের একজন দরিদ্র লোককে খুঁজে পাবেন না। সো এই দারিদ্রতার সাথে আমি বলবো র্যাপিডলি কিশোরগঞ্জ গাড়ার পেছনে উচ্চ বিলাসিতা একটা বড় দায়ী। যে ধরেন তার একটা দামি ফোনের দরকার নাই, কিন্তু সে এখন একটা দামি ফোন কেনার জন্য অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, একজনকে হয়তো আক্রমণ করে বসতেছে। আমি একটা ছোট উদাহরণ বললাম, মাদকের ব্যাপারটা আছে আর অনেক আনুষঙ্গিক বিষয়। সো শুধু দারিদ্রতা না, এটার সাথে উচ্চবিলাসিতাও যুক্ত হয়েছে কোনো না কোনোভাবে। এখানেও গ্লোবালাইজেশন কোনো না কোনোভাবে তাদেরকে সহযোগিতা করছে। 2 নম্বরের একটা পয়েন্ট এখানে আছে, সেটা হচ্ছে যে আপনি যাদেরই দেখেন না কেন, সে দারিদ্র হোক, রাস্তায় বড় হোক, কিছু শর্টকাট চাচ্ছে সব কিছু। মানে একটা সময় আমরা যেটা দেখছি, আমাদের বাপ চাচা বা স্যাররাও যারা আছেন তারাও দেখে আসছে যে ধারাবাহিকতা মেনটেন করা, কিন্তু এখন আমরা যাদেরকে দেখি সবার ভিতরে একটা অস্থিরতা, শিশুদের ভিতরে বা যারা আমরা কিশোর বলতেছি তাদের ভিতরে অস্থিরতা আরও বেশি। তারা দ্রুত সব কিছুকে নিজেদের আয়ত্তে আনতে চাচ্ছে, এটা আমাদের নজরে রাখা যেতে পারে। এবং 3 নম্বরে যে পয়েন্টটা এখানে আসছে, স্যার জিজ্ঞাসা করতেছিল যে মজার স্কুল যে কাজটা করতেছে, আমরা কিন্তু খুব ক্লিয়ারলি বলি মজার স্কুল কখনো পথশিশু মুক্ত করতে পারবে না। মজার স্কুল একটাই কাজ করা যায়, রাষ্ট্রকে বা যারা এখন দায়িত্বে আছে তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে এখানে একটা সমস্যা আছে, আমরা এই পর্যন্ত আসছি, আপনারা আরেকটু নজর দিলে মেবি এটা একটা বেটার সলিউশন সম্ভব। তখন পলিসি মেকিং লেভেলে আরো অংশীদারদের নিয়ে একটা বেটার সলিউশন খুঁজে বের করা। আমি এখানে থামাই, আরিয়ান, এই গল্প আমরা আরো এই আলোচনা করতে পারবো। আমরা আশাফরুদা, যদি আপনাকে আমি একেবারে সংক্ষেপে যদি বলতে পারি যে আপনি যদি পয়েন্ট আউট করতে চান দুটো পয়েন্ট, যেই পয়েন্টটি একেবারে করলে এটি থেকে উত্তরণের জন্য এক ধাপ আমরা হয়তো বা আগাতে পারবো, যে এই কালচারটি বা এই যে যারা এই কাজগুলো করছেন তাদেরকে মূল ধারায় বা তাদেরকে সুপথে ফিরিয়ে আনার কাজটি কিভাবে করা যায়, কমিটমেন্টটা কোথায় করতে হবে? ওনারা যে কাজটা করছেন, আমি ফার্স্ট অফ অল এটা আমি সরি আমার ঠিক এটা আগে জানা ছিল না, ইটস এ ফ্যান্টাস্টিক জব দে আর ডুইং। একটা অদ্ভুত, মানে এখানে আমি বলে রাখি শুধু তারা না, এরকম অনেক স্কুল আমরা পাবো, অনেক সংগঠন আমরা পাবো। আমরা একটু আগে আলাপ করছিলাম এটার জন্য যে অর্থ, যে এনার্জি, যে ম্যান পাওয়ার ইত্যাদি যে সাপোর্টের প্রয়োজন, সেগুলোর খুব একটা অভাব এই দেশে আছে বলে আমার কিন্তু মনে হয় না। তার কারণে সব কিছু সরকারের উপর ফেলে না দিয়ে, আমি যেটা বলছি, সমাজের এবং আমাদের একটা বিরাট দায়িত্ব রয়ে গেছে এই ব্যাপারে, আমরা অনেক কিছু করতে পারি। আমরা একটু আগেই আলাপ করছিলাম, নেতৃত্বটা দেবে কে? নেতৃত্ব দেবে এলাকার যে এলাকার ঘটনা, সেই এলাকার যারা আছেন। হ্যাঁ, ওখানে রাজনীতিবিদও আসতে পারে, সাধারণ একজন নাগরিকও আসতে পারে, সে যদি সে নেতৃত্ব নেওয়ার মতো যোগ্যতা তার থাকে। একটু আগে আমরা আলাপ করছিলাম ব্রেকের সময় যে মসজিদের ফান্ড থেকে 6 মাসে মাত্র সেখানে পাওয়া গেছে 15 কোটি টাকা দিয়েছে সেখানে। তার মানে আমাদের দেশের লোকে কতটা ধর্মভীরু, ধর্মপরায়ণ এখান থেকে প্রমাণিত হয়। তো এই সমস্ত লোক, তারা তো এই কাজে এটাই মানে কন্ট্রিবিউট করতেই পারেন তারা, কাজে ওই সমস্ত লোকের খুব একটা অসুবিধা। এগুলো আমাদের শিক্ষা খাতে আমরা কতটা ব্যয় করছি বা প্রকৃত শিক্ষায় আমরা কতটা খুব ইম্পর্টেন্ট কথা কিন্তু উনি বলেছেন, আমি একটু মাঝখানে বলে গেছি, আপনারা খেয়াল করছেন না? আমার সময় একেবারে না। আমি বলেছিলাম যে শুধু লোয়ার ক্লাস, মিডল লোয়ার ক্লাস তারা এগুলি, তা না, আপনার উচ্চ ইয়েতেও চলে গেছে, উচ্চবিত্তও এটা ছড়িয়ে পড়েছে, উচ্চরা শুধু এর ভিতরে চলে আসছে। এবং সেইটার জন্য ওই যে বলে কি শর্টকাটে কি করা যায়, মানে আমি একটা জাস্ট 10 সেকেন্ডস, যে ওই খেলার উপরে একটা কুইজ হচ্ছিল আপনার অনেক দিন আগ থেকে, আমি তো আই ওয়াজ ইয়াং ম্যান তখন, টেলিভিশনে শুনছিলাম টক শোতে, বলছিল টেস্ট খেলা হচ্ছে, টেস্টের থেকে চলে আসে ওয়ানডে, ওয়ানডে থেকে চলে আসে T20। তখন ওই উপস্থাপক জিজ্ঞেস করছে এরপরে কি টসে হবে, যাতে তাড়াতাড়ি রেজাল্ট আসে। তো ওই রকম করলে তো হবে না, আপনাকে খেলে আনতে হবে। আজমির হেলাল, যদি একেবারে কমিটমেন্টের জায়গায় আসলে কে লিডটা নিবে এই কাজগুলো, এদেরকে এই জায়গা থেকে বের করে নিয়ে আসার জন্য? আরেকটা বিষয় বলি, যে বলছে লেজার পিরিয়ডটা, আমাদের অবকাশ যে আমাদের অ্যামিউজমেন্টের বিষয়ে, বিশেষ করে স্পোর্টসের জায়গায় এখন সেখানে মাদক, নার্কোটিক্সের ভয়ঙ্কর প্রভাব, মানে মারাত্মক বীজাণুর মতো সমাজে ছড়িয়ে পড়েছে, টপ টু বটম এই মাদক। আজকে সংসদে এই মাদক বিরোধী যে আইন ছিল আমাদের, এই আইনটা খুব একটা শক্ত আইন ছিল না, আজকে একটা বিল আনা হয়েছে সরকারের পক্ষ থেকে, এবং এটাকে আইনে পরিণত করে আগামী 3 বৈঠকের মধ্যে আমরা এই মাদক বিরোধী যে অভিযান চলছে, সেখানে আইনের কিছু ফাঁক ফোকর দিয়ে এই মাদক কারবারিরা, ব্যবসায়ীরা 2-4 দিন জেল খেটে বেরিয়ে চলে আসে। এখানে একটা আপনার ব্রেক থ্রু আনা হচ্ছে। আরেকটা হলো এবার ডিজিটাল সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল আইন। এই যে এতক্ষণ আমরা যেটা বললাম, যে এই সেলুলারের পর্দায় আপনি কি দেখছেন, কি দেখবেন, এই আইনগুলো আজকে করে আনা হয়েছে। সুতরাং এই মাদকের ফলে লেজার পিরিয়ডটা যাচ্ছে তাদের, মানে স্পোর্টসের বদলে মাদক।
আমাদের স্পষ্ট একদম মাঠগুলো যেই জায়গাগুলো নষ্ট হয়ে গেছে, কারণ কি ওভার পপুলেটেড আমাদের কান্ট্রি, আমি মনে করি ওভার পপুলেটেড। যেই জায়গাগুলো কিশোররা মানে বিচ্যুত হয়ে গেছে, বিশেষ করে সাংস্কৃতিক কর্মকাণ্ড, ক্রিয়া কর্মকাণ্ড সহ অন্যান্য যে কর্মকাণ্ডগুলো নাই হয়ে গেছে, এবং মাদকটাকে বন্ধ করতে হবে। এখানে ভাই আমরা একেবারেই আর সময় দিতে পারছি না। আমরা চেষ্টা করেছি যে একেবারেই যে কথাগুলো কেউ বলেন না, জটিল বিষয়গুলো সহজ করে বলতে, কারণ সুশাসন, সুব্যবস্থা, গণতন্ত্র টিকে থাকে, প্রশ্ন আর পরিবর্তন আসে বোঝাপড়ায়। সময় এখন আপনার ভাববার, প্রশ্ন করবার। আবারও দেখা হবে। শুভরাত্রি।